প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আমি জিতলে জনগণ ভালো আর হারলেই সব চুরি, মমতার কোর্টে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ ঋতব্রতর। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে এবার তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হলো। মঙ্গলবার সকালেই হাইকোর্টে গিয়ে শুভেন্দু অধিকারীর জয়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তৃণমূল নেত্রীর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে ঋতব্রত ব্যানার্জি স্পষ্ট বলেন, আমি শুধু একটাই কথা বুঝি, বাংলার মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, বাংলার জনমত আমাদের বিপক্ষে গিয়েছে। সংসদীয় গণতন্ত্রে আমি জিতলেই জনগণ আমার পক্ষে, আর হেরে গেলেই সব চুরি হয়ে গেল, লুট হয়ে গেল, এই মানসিকতা মানুষ ভালো চোখে নেয় না। তিনি আরো যোগ করেন যে জনগণের রায়কে সব সময় মাথা পেতে নেওয়া উচিত এবং হারের দায় স্বীকার করেই আবার মানুষের কাছে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি আরো এক হাত নিয়ে বলেন, মানুষ যখন সমর্থন করেন সেই কৃতিত্ব যেমন মানুষের, তেমনি মানুষ যখন মুখ ফিরিয়ে নেন সেই সবটুকু দায়ও আমাদের নেওয়া উচিত। আমি যদি সেই দায় মাথায় না নিয়ে উল্টে বলি যে আমি হারিনি, জিতেছি, তবে সাধারণ মানুষ সেটা একদমই ভালোভাবে নেন না। এর আগে নন্দীগ্রামের হারকেও আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভবানীপুরের হার নিয়েও একই পথে হাঁটলেন তিনি। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে হলফনামা দাখিল করতে যান মমতা। তার সঙ্গে এদিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, দোলা ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জির পুত্র শীর্ষান্ন ব্যানার্জিও। হলফনামা দাখিল করে কয়েক মিনিটের মধ্যেই আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান তৃণমূল সুপ্রিমো। বোরখা মন্তব্যে তুলকালাম, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। ডিমছোড়া কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গিয়ে এবার মস্ত বড় বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার একটি বিতর্কিত মন্তব্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়েরই ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এই মারাত্মক অভিযোগের সরব হয়ে এবার সোজা পুলিশের দ্বারস্থ হলো বিজেপি। নদিয়ার হোগলবেড়িয়া থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন করিমপুর মন্ডল 4-এর সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী উজ্জ্বলের বাড়িতে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে তীব্র জনরোষ তৈরি হয়। সেই ঘটনার রেশ ধরে আদালত চত্বরে বিজেপির একদল মহিলা কর্মীর ডিম হাতে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই পোস্টেই বিজেপির কয়েকজন হিন্দু মহিলা কর্মীর নাম ধরে তাদের বোরখা পরার নিদান দেন সাংসদ। আর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করার পর বিজেপি নেতা হীরক ভট্টাচার্য ক্ষোভ উগরে দিয়ে বলেন, মহুয়া মৈত্রের এই মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক, যা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। হিন্দু সনাতনী মহিলাদের বোরখা পরার কথা উনি কোন সাহসে বললেন? এটা আমাদের ধর্মীয় ভাবাবেগে সরাসরি আঘাত। আবার অন্যদিকে মুসলিম বোনেদের জন্যও ওর এই উক্তি চরম অপমানজনক। বোরখা পরেই কি অনৈতিক কাজ করা যায়? উনি দুপক্ষের ভাবাবেগ নিয়েই ছিনিমিনি খেলছেন। যদিও এই এফআইআর প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে পুলিশ জানিয়েছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের সাইবার ক্রাইম উইং এর কাছে পাঠানো হয়েছে। নতুন করে মহুয়ার এই বোরখা বিতর্ক লোকসভা নির্বাচনের পর তৃণমূলের অস্বস্তি যে অনেকটাই বাড়ালো তা বলাই বাহুল্য। রাজস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাসের ধাক্কায় প্রাণ হারালেন একই পরিবারের 4 ভাই। মঙ্গলবার রাজস্থানের বালোত্রা জেলার পাঁচপাদরা থানা এলাকার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 4 ভাই। পাটুরি শহরের কাছে একটি যাত্রীবাহী রোডওয়েজ বাস ও 4 ভাইয়ের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কড়ুকা গ্রামে। তারা পেশায় নির্মাণ কর্মী ছিলেন এবং প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও নিজেদের গাড়িতে করে কালেভা গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পাটুরি গ্রামের কাছে যোধপুর গ্রামে একটি রোডওয়েজ বাসের সঙ্গে তাদের গাড়িটির প্রচন্ড জোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং 4 ভাইয়ের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পাঁচপাদরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বাসের চালকের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পাটুরি রোড অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে একই পরিবারের 4 সদস্যকে হারিয়ে শোকের মাতম চলছে কড়ুকা গ্রামে। পরিবারের বয়স্ক বাবা মা এবং মৃতদের স্ত্রী সন্তানদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মৃতদের মধ্যে যোগারাম অবিবাহিত ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাস চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতে পথে নেমে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার। শহর পরিষ্কার রাখার বার্তা আগেই দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার সচেতনতা বাড়াতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন তিনি। রাস্তা ঝাঁট দিতে দেখা গেল মন্ত্রী অগ্নিমিত্রাকে। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা হবে,
আরো একবার সেই বার্তাই দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। মঙ্গলবার মন্ত্রীকে এই ভূমিকায় দেখে শুরু হয়েছে জোর চর্চা। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন দূষণ মুক্ত রাখতে এবার আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাস স্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা কিংবা পানির পিক ফেলার বিরুদ্ধে শুরু হতে চলেছে কঠোর নজরদারি। আর সেই বার্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে রাস্তায় নামলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মল বন্ধু নির্মল সাথীদের নিয়ে এদিন বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নাম্বলম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং নির্মল বাংলার সঙ্গে যুক্ত কর্মীরা। সকাল থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। দোকানীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদনও জানান। সকাল থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। শুধু তাই নয়, বাস স্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজেও যান তিনি। রাস্তা ও নর্দমায় বজ্র ফেলা চলবে না, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে সকলকে সচেতন হতে হবে সেই কড়া বার্তাও দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাসের জানলা দিয়ে বা রাস্তায় পানির পিক, প্লাস্টিক বোতল কিংবা অন্য কোনো আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা পানির পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা সঙ্গে সঙ্গেই তার ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে মিশন নির্মল বাংলা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছিল। সেই সময় বাড়ি বাড়ি যে বালতি দেওয়ার কথা ছিল তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। মন্ত্রী বলেন, আমাদের সরকার শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। নির্মল বন্ধু ও নির্মল সাথীরা অত্যন্ত ভালো কাজ করছেন। আমরা চাই সাধারণ মানুষও এই কাজে অংশ নিন। তিনি আরো বলেন, 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা পানির পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা সঙ্গে সঙ্গে তার ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার নোটিশ সরাসরি তার বাড়িতে পৌঁছে যাবে। পরিচ্ছন্ন বাংলা গড়তে আইনকে আরো কঠোরভাবে প্রয়োগ করা হবে। ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে আদালতে মমতা, হাইকোর্টে দায়ের করলেন মামলা। বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আদালতে দ্বারস্থ হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজয়ী বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দাখিল করেছেন তিনি। এদিন মঙ্গলবার দুপুরে আচমকাই তিনি হাইকোর্টে হাজির হয়ে এই সংক্রান্ত হলফনামা পেশ করেছেন। নির্বাচনে প্রায় 15,000-এরও বেশি ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন এলাকারই মেয়ে মমতা। পরাজয়ের ধাক্কা কাটিয়ে আইনি পথে এবার এই ফলাফলের সত্যতা যাচাই করতে চান তিনি। তৃণমূল নেত্রীর এই আকস্মিক আদালত পরিদর্শনে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, গণনায় কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলে এই বিশেষ নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে। নিয়ম অনুযায়ী ভোটের ফলাফল প্রকাশের একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই ধরনের ইলেকশন পিটিশন দায়ের করতে হয়। তৃণমূল নেত্রী সেই আইনি পথ অবলম্বন করেই শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ তথা এই নির্বাচনী জয় নিয়ে আইনের পথ নিলেন। নির্বাচনে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে দ্বারস্থ হওয়া এই প্রথম নয়। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হওয়ার পরও তিনি একই পদক্ষেপ নেন। সেই সময়েও গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন তিনি। নন্দীগ্রামের সেই মামলাটি এখনো আদালতের বিচারাধীন। বিগত নির্বাচনের মতো এবারের ভোটেও নজর ছিল ভবানীপুর আসনের দিকে। নন্দীগ্রামে 2021 সালে মমতাকে হারানোর পর এবছর ভবানীপুরে তাকে হারানোর চ্যালেঞ্জ নেন শুভেন্দু অধিকারী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এরও বেশি ভোটে হারিয়ে শুভেন্দু জয় পান এবং পরবর্তীতে বাংলার মুখ্যমন্ত্রী হন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় হিসেবে পরিচিত ভবানীপুরে এই হার মেনে নিতে পারেনি ঘাসফুল শিবির। তাই ফলাফলের পর থেকে দলের অন্দরে ভোট প্রক্রিয়া এবং গণনা নিয়ে নানান প্রশ্ন তোলা হয়েছিল। এবার সেই পথে হেঁটেই আইনের সাহায্য নিলেন তৃণমূল নেত্রী। এদিন দুপুরে সকলকে চমকে দিয়ে হাইকোর্টের মূল ভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী পিটিশন দাখিলের জন্য আবেদনকারী সশরীরে আদালতে উপস্থিত থেকে হলফনামায় সই করার আইনি বাধ্যবাধকতা থাকে। সেই কারণেই মমতা হাইকোর্টে আসেন বলে আইনজীবীরা জানিয়েছেন। বিজেপি নেতৃত্ব এই আইনি পদক্ষেপকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ যে রায় দিয়েছেন তা আদালতের মাধ্যমে বদলে ফেলার চেষ্টা সফল হবে না। শুভেন্দু অধিকারীর জয় সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম মেনে হয়েছে বলেই দাবি করেছে বিজেপি।
পাপের ফল ভুগছেন মমতা। পরের বার বিদ্রোহীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে চরম হুঁশিয়ারি নওশাদের। রাজ্য রাজনীতিতে নির্বাচন পরবর্তী আবহে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা নজিরবিহীন ভাঙন ও ছন্নছাড়া দশা নিয়ে এবার তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নির্বাচনী বিপর্যয়ের পর যেখানে একদিকে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক দলনেত্রীর নির্দেশ অমান্য করে পৃথক ব্লক তৈরি করেছেন, অন্যদিকে দিল্লির সংসদে অধিকাংশ সাংসদ দল ছেড়ে সরাসরি এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। সেই আবহে দলত্যাগী নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায় উভয় পক্ষকেই একহাত নিলেন ভাঙড়ের বিধায়ক। তৃণমূলের এই বর্তমান রাজনৈতিক সংকটের জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত রাজনীতিকেই দায়ী করেছেন নওশাদ সিদ্দিকী। তিনি স্পষ্ট জানান, তৃণমূল নেতারা যে স্তরে দুর্নীতি করেছেন আজ তাদের সেই পাপের ফলই ভোগ করতে হচ্ছে। বাংলায় দল ভাঙানোর এই নোংরা সংস্কৃতির আমদানি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন। ক্ষমতায় থাকার সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিরোধী দলের সাধারণ একজন পঞ্চায়েত প্রধানকেও রেয়াত করত না, তাদের জোর করে দলে টানত। আজ প্রকৃতির অমোঘ নিয়মে নিজের দলের ভাঙন দেখে মমতাজিকে তার খেসারত দিতে হচ্ছে। নওশাদ সিদ্দিকী নিজেকে দলবদলের চরম বিরোধী হিসেবে উল্লেখ করে বলেন যে দুর্নীতি থেকে পিঠ বাঁচাতে যারা এখন বকলমে বা পরোক্ষভাবে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন, বাংলার মানুষ তাদের কোনো অবস্থাতেই ক্ষমা করবে না। বিশেষ করে মুর্শিদাবাদের 3 সাংসদকে তীব্র আক্রমণ করে আইএসএফ বিধায়ক বলেন, তারা সাধারণ মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, অথচ আজ সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পকেটে পুরে তারা এমন এক বিজেপিকে পরোক্ষভাবে সহযোগিতা করছেন যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের কোণঠাসা করার চেষ্টা চালায়। নওশাদ দায়িত্ব নিয়ে হুঁশিয়ারি নিয়ে বলেন, আগামী নির্বাচনে এই সমস্ত সুবিধাবাদী নেতাদের রাজনৈতিক অস্তিত্ব সম্পূর্ণ মুছে যাবে। আগামী দিনে তাদের হয় সরাসরি বিজেপির টিকিটে লড়তে হবে, অন্যথায় বাংলার সচেতন জনগণ তাদের জামানত বাজেয়াপ্ত করে ছাড়বে। মাটি চুরির টাকায় তৈরি এমএলএ লেক, অভিষেকের বিরুদ্ধে 300 কোটির কেলেঙ্কারির বিস্ফোরক এফআইআর। লোকসভার বিরোধী দলনেতা তথা তৃণমূলের হেভিওয়েট সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার 300 কোটি টাকার মাটি চুরির মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। এই ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্ত সহায়ক সুমিত রায় এবং তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বিজেপি নেতার অভিযোগ, 2017 সাল থেকে জোকা এলাকায় প্রায় 163 বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে চোরা পথে বিক্রি করে দেওয়া হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। অভিযোগে আরো জানানো হয়েছে, বেআইনিভাবে মাটি কাটার ফলে প্রায় 54 একর জায়গার সামগ্রিক ভূমি রূপই বদলে গেছে। সেখানে তৈরি হয়েছে এক বিশাল জলাশয়, যা প্রায় 120 ফুট গভীর। শুধু তাই নয়, স্থানীয় স্তরে সেই জলাশয়ের নামকরণ করা হয়েছে এমএলএ লেক। এই বিপুল পরিমাণ মাটি কেলেঙ্কারির পেছনে তৎকালীন শাসক দলের শীর্ষ নেতৃত্বের হাত রয়েছে দাবি করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। 26-এর রাজনৈতিক আবহে এই নতুন অভিযোগ যে ডায়মন্ড হারবারের রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করবে তা বলাই বাহুল্য। সাহস থাকলে পদত্যাগ করুন, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমবর্ধমান বেসুরো নেতাদের নিয়ে কড়া সমালোচনা করলেন আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির। দলের বিদ্রোহী ও দলবদলু নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 2024 সালের নির্বাচনে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন, সাহস থাকলে তারা এখন পদত্যাগ করে দেখান। এছাড়াও ত্রিপুরার রাজনীতিতে তৃণমূলের বিদ্রোহী জোটসঙ্গী এনসিপিআইকে নিয়ে কটাক্ষ করে তিনি দাবি করেন, ত্রিপুরার সাধারণ মানুষের কাছে ওই সংগঠনের কোনো পরিচিতি নেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ও ইডির চলমান তদন্ত নিয়েও মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তদন্তের গতি প্রকৃতি প্রসঙ্গে তিনি বলেন, এই পুরো বিষয়টি কেবল কোনো রাজনৈতিক নাটক নাকি এর বাস্তবে কোনো চূড়ান্ত ফলাফল আসবে তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে তৃণমূলের অস্বস্তিতে থাকা বিধায়ক ও সাংসদদের উপর নতুন করে চাপ বাড়ালো বলে মনে করা হচ্ছে। রেড রোডে যোগের অনুমতি মিললেও নামাজে কেন আপত্তি, বিতর্ক উস্কে ইমামদের কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক দানা বেঁধেছে। রেড রোডে এই অনুষ্ঠানের প্রস্তুতির জন্য 7 দিন রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মুসলিম ধর্মের ইমাম ও মৌলানারা। তাদের দাবি, রেড রোডে যদি যোগ দিবসের মতো মেগা অনুষ্ঠানের অনুমতি দেওয়া যায়, তবে নামাজ পড়ার ক্ষেত্রে কেন আপত্তি তোলা হচ্ছে? ইমামদের এই আপত্তির জবাবে দিলীপ ঘোষ অতীতের প্রসঙ্গ টেনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি জানান, এর আগে দীর্ঘ 107 বছর ধরে রেড রোডে নামাজ পড়া হয়েছে। তখন কোনো সংখ্যালঘু প্রতিনিধি প্রশ্ন তোলেননি যে এত বড় মাঠ বা মসজিদ থাকতে কেন রেড রোডে নামাজ পড়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকলের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এমন জায়গায় করা উচিত যাতে সাধারণ মানুষের অসুবিধা কম হয়।
অন্য কোথাও এই আয়োজন করা হলে নিরাপত্তার খাতিরে পুলিশকে এমনিতেও চারপাশের এলাকা বন্ধ রাখতে হতো। তাই তুলনামূলক কম জনাকীর্ণ এলাকা হিসেবে রেড রোডকে বেছে নেওয়া সম্পূর্ণ একটি প্রশাসনিক ও নিরাপত্তা প্রোটোকলের বিষয়। যা হচ্ছে তা মানুষের ভালোর জন্যই হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21শে জুনের এই যোগ দিবসের অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যেই রেড রোডে জোর কদমে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। তবে এই মেগা ইভেন্টের জেরে কলকাতার চেনা ট্রাফিক ব্যবস্থায় বড়সড় বদল আসছে। 14 জুন রাত 10টা থেকে 21শে জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডের সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও 21শে জুন রাত 2টো থেকে শহরের একাধারে এজেসি বোস রোড, জওহরলাল নেহেরু রোড, স্ট্র্যান্ড রোড ও মেয়র রোড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় পণ্যবাহী গাড়ি এবং সাধারণ যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ফলে অনুষ্ঠান স্থলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলেও টানা কয়েকদিন ধরে শহরের একটি বিস্তীর্ণ অংশে তীব্র যানজট ও যাতায়াত বিভ্রাটের আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতা সহ দক্ষিণের 7টি জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা। হঠাৎ বদলে যেতে পারে আবহাওয়ার চিত্র। রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর রূপ নিতে পারে বৃষ্টি। ইতিমধ্যে 7টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে জারি হয়েছে রেড অ্যালার্ট। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। বজ্রপাতের আশঙ্কাও প্রবল থাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট আরো বাড়তে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই 3 জেলার কিছু অংশে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিমি পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা দুর্বল থাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে অস্বস্তিকর গরম বাড়বে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ফলে দুর্যোগের এই পরিস্থিতিতে সকলকে সতর্ক ও নিরাপদ থাকার আবেদন জানিয়েছে প্রশাসন। 3000 টাকা পাওয়ার পথে আরো এক ধাপ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় দাবি শুভেন্দুর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, এখনো পর্যন্ত 1,03,00,000-এরও বেশি অ্যাকাউন্টে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন মঞ্চ থেকে পাহাড়ের সমস্ত মহিলাদের দ্রুত অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার আহ্বান জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাহাড়ের প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করা হবে, আর সেই কারণে যাবেন সরকারি কর্মীরা। তিনি জানান, উত্তরবঙ্গের ব্যাপক উন্নয়নই তার প্রধান লক্ষ্য। 3রা জুন ইতিমধ্যে 28 লক্ষ মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। এই তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বোঝালেন, প্রকল্পটি কথায় নয়, কাজেই প্রমাণিত। আগামী দিনে উপভোক্তার সংখ্যা আরো বাড়বে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। শুভেন্দু জানান, এখনো পর্যন্ত 1,03,00,000 অ্যাকাউন্টের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। বাকি যারা রয়েছেন তাদের কাছেও দ্রুত পৌঁছানোর কাজ চলছে। নবান্ন সূত্রে খবর, অন্নপূর্ণা ভান্ডারকে বর্তমান সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। যারা এখনো নাম নথিভুক্ত করেননি তাদের কাছে পৌঁছানোর জন্য বিজেপি বিধায়কেরা সরাসরি গ্রাম ও ওয়ার্ডে গিয়ে কাজ করবেন। মোদিজির গ্যারান্টির সুবিধা যাতে প্রতিটি দিদি বোনের কাছে পৌঁছয় তা নিশ্চিত করাই লক্ষ্য, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, 1 জুলাই থেকে রাজ্যে 125 দিনের কর্মসংস্থান প্রকল্প শুরু হতে চলেছে। এতে রাজ্যের বহু বেকার মানুষ উপকৃত হবেন। শুভেন্দু স্পষ্ট করেন, অন্নপূর্ণা যোজনা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, মোদিজির গ্যারান্টি। রাজ্য সরকার শুধু সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার কাজ করছে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, যা বলবো ভেবে বলবো, যা বলবো সেই কাজই আমি করব। আমার সরকার করবে, বিজেপির সরকার করবে। রাজ্যবাসীর প্রতি দায়বদ্ধতার বার্তা এদিন বিশেষভাবে নজর কাড়ে। অন্নপূর্ণা যোজনায় এখনো যারা নাম দেননি তাদের জন্য সময় সীমিত। দ্রুত নিকটতম শিবিরে গিয়ে বা বিধায়কের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করুন। ভেরিফিকেশন শেষে সরাসরি অ্যাকাউন্টে আসবে টাকা।